মনে করেন ইউনূস সাহেবকে রাখতে হবে যে কোনো ফরম্যাটে, তাকে বাংলাদেশে আগামী দিনের জন্য প্রয়োজন। অবশ্যই প্রেসিডেন্টকে অপসারণ করে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে। এখন যদি আসে আমরা কেন ডক্টর ইউনূসকে ব্যবহার করতে পারবো না? উনি তো মনে করেন ওনার পদবীর দরকার নাই, উনি এমন একটা পজিশনে চলে যান, প্রাইম মিনিস্টার ওনার জন্য কিছু না, প্রেসিডেন্ট ওনার জন্য কিছু না, কিন্তু উনি দেশের জন্য থাকুক। আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ পেল ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক শ্রোতা, ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝে গেছেন এবং ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন। যাই হোক, কে কে চাচ্ছেন যে রাষ্ট্রপতি হিসাবেই থাকুক ডক্টর মোহাম্মদ ইউনূস? আগামীর দিনের রাজনীতিতে অবশ্যই ডক্টর ইউনূসকে দরকার আছে কিনা বাংলাদেশের মাটিতে, সেটা কমেন্টে অবশ্যই লিখবেন। ততক্ষণে আমরা একটু ভিডিওতে দেখে আসি যে ডক্টর ইউনূসকে আসলে রাষ্ট্রপতি হিসাবে কবে কিভাবে নিয়োগ দেওয়া হচ্ছে। ভিডিও স্ক্রিনে দেখি। ব্যবস্থা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। কেউ কেউ মনে করছেন আগামী দিনের বাংলাদেশের সত্যিকার নেতৃত্ব দিতে হলে বাংলাদেশে এমন একজন যোগ্য মানুষ দরকার, যিনি যে কোনো বাধা অতিক্রম করে প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করবেন। এবং সেই তালিকায় সর্বাগ্রে এখন রয়েছেন বাংলাদেশের অন্যতম একজন নেতা, যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি দিন দিন মানুষের ভালোবাসা, আন্তরিকতা, সম্মান, শ্রদ্ধাবোধ সবকিছুই দিন দিন বেড়ে যাচ্ছে। মানুষের এক্সপেকটেশনও অনেক বেশি বেড়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকেই তারা বাংলাদেশের যে কোনো পদ্ধতিতে আগামীর এই দেশ শাসনের জন্য তারা চাচ্ছেন। জনগণ মনে করেন, আমি ব্যক্তিগতভাবে বলছি এবং মানুষের মন্তব্য থেকে বলছি, অন টু ওয়ান ইন্টারভিউ থেকে বলছি, জনগণ এখন মনে করেন ইউনূস সাহেবকে রাখতে হবে যে কোনো ফরম্যাটে, তাকে বাংলাদেশে আগামী দিনের জন্য প্রয়োজন। আমরা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলছি যে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে কিভাবে দেশ আসা যায়, কিভাবে দেশ চলা যায়, দেশের শাসন ব্যবস্থা আগামীতে চালানোর জন্য এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি পুনর্বহাল কিভাবে করা যায়, সে বিষয়ে বাংলাদেশের একজন প্রখ্যাত লেখক, গবেষক, চিন্তক, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার শীর্ষে অবস্থানকারী আমাদের সকলের প্রিয় মজলুম সাংবাদিক, আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান একটি প্রস্তাবনা দিয়েছেন। তিনি গত কয়েকদিন আগে, মাত্র 2-3 দিন আগে, যেদিন বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনজমায়েত হয়েছে, এই একই দিনে সকালবেলা রাওয়া ক্লাবে একটি আর্মির প্রোগ্রামে তিনি সেই বক্তব্যে তার একটি প্রস্তাবনা উপস্থাপন করেছেন। তার প্রস্তাবনাটা এরকম ছিল যে বাংলাদেশের যদি কোনো স্বৈর শাসক কিংবা ফ্যাসিস্ট ঠেকাতে হয়, তাহলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির বিকল্প কোনো পথ নেই। তিনি তার বিস্তর বক্তব্যের মধ্যে বুঝিয়ে তুলেছেন যে বাংলাদেশ মূলত সূচনাই হয়েছিল প্রেসিডেন্সিয়াল পদ্ধতির মাধ্যমে, এবং এই সূচনার পর থেকে 1991 সাল পর্যন্ত শুধু একবার ব্যতীত শেখ মুজিবুর রহমান মাঝখানে 2-3 বছরের জন্য যে তার একটি শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রীত্বের সিস্টেমে চালু করেছেন, সেটা ব্যতীত বাংলাদেশে 1991 সাল পর্যন্ত 16 বছর এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বহাল ছিল। এবং এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতির কারণে বাংলাদেশের কি কি উপকার হয়েছে, কি কি ক্ষতি হয়েছে, কিংবা আগামী দিনে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি কেন আমাদের বর্তমান সিস্টেমের চাইতে উত্তম, সেটা তিনি বর্ণনা করার চেষ্টা করেছেন। প্রিয় বন্ধুরা আমার, আমি এই কথাগুলো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণ যেটাকে পছন্দ করে, জনগণ যেটা উপলব্ধি করে, জনগণের যেটা প্রয়োজন, সেটা আমাদেরকে কারো না কারো মাধ্যমে বলতেই হবে। সাহসী সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান হয়তো সেই সাহসটা নিয়েই তিনি তার জায়গায় জীবনের শেষ মুহূর্তে এসে এমন একটি প্রস্তাবনা রেখে গেলেন, যেই প্রস্তাবনার উপর ভিত্তি করে সরকার চাইলে এখন পথ চলতে পারে। আমি যদি এই সরকারকে বলি, বাংলাদেশের মানুষের কাছে আপনি যদি যে কোনো ভাবে আপনি যদি মতামত যাচাই করতেও চান যে আমরা হা না ভোট দিতে চাই কিনা, জিজ্ঞেস করে নিতে চাই কিনা যে আপনারা কি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি চান অথবা চান না, আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের 80 থেকে 90% মানুষ আপনার এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতির পক্ষে ভোট দিবে। এবং আপনার এই জনগণ যখন প্রেসিডেন্সিয়াল পদ্ধতির পক্ষে ভোট দিবে, সরকার চাইলে সেটার উপর ভিত্তি করেও কিন্তু তারা একটি মানে আপনার কি বলে আইন প্রণয়ন করে সেটাকে জাতির কাছে উপস্থাপন করতে পারে যে এখন থেকে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির স্বাধীনভাবে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং স্বাধীনভাবে সেই ব্যক্তি কিভাবে আসবে। আমি এই ব্যাপারে কথা বলছি একটু পরে।
আমি আমার সূচনায় যে কথাটা বলতে চাই যে এভাবে করে তারা কিন্তু একটা পথ বাতলে দিতে পারে। দ্বিতীয় পথ হতে পারে সরকার বর্তমান যারা আছেন তারা যেহেতু 5ই আগস্টের আমাদের সকলের বিপ্লব পরবর্তী সরকার এবং জনগণ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আপনাদেরকে, আপনারা যে সংস্কার কমিশন গঠন করেছেন এই সংস্কার কমিশনের মধ্য থেকেই আপনারা চাইলে এই জায়গাটায় সংস্কার এনে আপনারা এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি পুনর্বহাল করতে পারেন। কেন বলছি এই কথা? যদি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি পুনর্বহাল হয় তাহলে অন্ততপক্ষে আপনার কাছে একটা জিনিস নিশ্চিত থাকতে পারেন যে জনগণ যাকে চাইবে তাকে আপনি চাইলে প্রেসিডেন্ট আপনি বানাইতেও পারেন। যেমন ব্যালট পেপার যদি আলাদা থাকে, প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস দাঁড়ায়, আর যদি প্রেসিডেন্ট নির্বাচনে যদি আরো 5 জন ব্যক্তি দাঁড়ায়, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাঁড়াতে পারে, অন্যরাও দাঁড়াতে পারে, জনগণ তখন ওই জায়গা থেকে উল্লেখযোগ্য ব্যক্তিকে পছন্দ করবে যে কোন ব্যক্তি বিশ্বের দরবারে সবচেয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, দেশটাকে দাঁড় করাতে পারবে, কোন ব্যক্তি সবচেয়ে ভালো অর্থনীতি বুঝবে, সমাজনীতি বুঝবে, তাকে কিন্তু জনগণ ভোট দেবে। এটা শুধু ইউনূস সাহেবকে রাখার জন্যই করতে হবে এমনটা নয়, বরং বাংলাদেশের ভবিষ্যতেও আপনার প্রত্যেকটা সেক্টরে যাতে ভালোভাবে কাজ পরিচালনা হয় সেই স্বার্থে কিন্তু এরকম একটি পদ্ধতি আবিষ্কার করে রাখলে এখনই হচ্ছে সেটার মোক্ষম সময়। আমি আপনাদেরকে বলছি যে বাংলাদেশে যখন এই স্বাধীনতা হয়, আমার দেশ পত্রিকায় মাহমুদুর রহমানের রেফারেন্সটা নিয়ে আমি বলছি, তিনি তার প্রবন্ধে বা লেখনীতে উল্লেখ করেছেন যে স্বাধীন বাংলাদেশের যাত্রা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয়। তিনি বলছেন স্বাধীনতার প্রথম ঘোষণায় মেজর জিয়া নিজেকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে পরিচয় দিয়েছিলেন। তার মানে আমার রাষ্ট্র ব্যবস্থা কিন্তু রাষ্ট্রপতি দিয়ে শুরু হয়েছে। এবং জননেতা জনাব তারেক রহমান সাহেব মাঝে মাঝে যে বক্তব্যে বলেন যে প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এর মূল উদাহরণ হচ্ছে এটাই যে স্বাধীনতার সময় প্রথম যখন যাত্রা শুরু হয় দেশে, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম নিজেকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে তারপরে তিনি কিন্তু ঘোষণাপত্র ঘোষণা করেছিলেন এবং তার মধ্য দিয়ে রাষ্ট্রপতি ব্যবস্থার শাসন শুরু হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবেই পরিচয় নিয়েই কিন্তু শেখ মুজিবুর রহমান 1972 সালের 10ই জানুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন, পাকিস্তান থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। এরপর তিনি ব্রিটিশ ধাঁচের সংসদীয় রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করে 3 বছরের মাথায় একদলীয় বাকশাল সরকারে কোনো নির্বাচন ছাড়াই আবার রাতারাতি রাষ্ট্রপতি বনে গিয়েছিলেন। দেখেন, এখানে কিছুদিন তিনি ছিলেন প্রধানমন্ত্রী সিস্টেমের, আবার কিন্তু তিনি রাষ্ট্রপতিতেই ব্যাক করেছেন এবং সেটা একদলীয় বাকশাল কায়েম করেছেন, সেটা ভিন্ন আলোচনা। রাষ্ট্রপতিতে তিনি গিয়েছেন। তারপরে বাংলাদেশের 16 বছর রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা ছিল এবং 1991 সালের সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতি শাসন থেকে আমরা আবার ওয়েস্টমিনিস্টার ব্যবস্থায় ফিরে এসেছি। মাহমুদুর রহমান তার প্রবন্ধে বলছেন যে আমরা এই বাংলাদেশে কিন্তু রাষ্ট্রপতি ব্যবস্থার মধ্য দিয়ে শাসন থেকে শুরু করেছি, মাঝখানে কিছুদিন আমরা শেখ মুজিবের সেই প্রধানমন্ত্রিত্ব সিস্টেমে আমরা দেশ চালিয়েছি, আবার কিন্তু তিনি বাকশালের মধ্য দিয়ে রাষ্ট্রপতির ব্যবস্থায় ফিরে এসেছেন এবং এই রাষ্ট্রপতি পদ্ধতি কিন্তু তারপরে আর বিলুপ্ত হয়নি। 1975 সালের এই যে আপনার এটাকে কি বলে, আমার শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডটি ঘটেছে, তারপরেও কিন্তু এই রাষ্ট্রপতি ব্যবস্থার মধ্যে 16টি বছর 1991 সাল পর্যন্ত এটা ছিল। 91 সালের পরে রাষ্ট্রপতি ব্যবস্থাটা আমরা আবার বাদ দিয়েছি, কারণ আমরা বিভিন্ন ধরনের তখন মনে করেছি যে স্বৈরশাসনের পতন, বিভিন্ন ধরনের পতন, এই সব কিছুর পতনের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রপতি শাসন ব্যবস্থাটাকে ভালো মনে করি নাই, তখনকার সময় এটাকে আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই, বিদায় আমরা ইউনূস তার দিকে এখন সকল দিকের টার্গেট। তো সেই জায়গাটা আমার মনে হয় যে নিরাপত্তা বাড়ানো উচিত, বাট তাকে জনবিচ্ছিন্ন করে নয়। আপনি কিছু বলতে চাচ্ছেন? জি কনক ভাই, যে আপনি একটু সংস্কারের কথা বলেছেন, এটা কিন্তু একটা খুব কিন্তু বার্নিং ইস্যু। আমি ডক্টর ইউনূস সম্পর্কেও আসবো। উনি নো ডাউট আমাদের জন্য একটা অ্যাসেট, ওনাকে প্রটেক্ট করতে হবে যে কোনো উপায়ে হোক। কিন্তু আবার এই সেই প্রটেকশন করতে যায় অতি দরদি হয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের প্রতি, এটাও ক্ষতির কারণ হচ্ছে। এখন মনে করেন সংস্কারকে, একটা কথা হলো সংস্কার অবশ্যই দরকার, কিন্তু এটাকে কেন নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, আমার প্রশ্নটা এখানে। এখন এমন হয়েছে, এখন যদি আপনি নির্বাচনের কথা বলে এটা কবিরা গুনার মতো হয়ে গেছে, কিচ্ছু বলা যাবে না। এটা এক ধরনের হুজুক। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, এটা কোনো বিশেষ দলের জন্য না। আমার অবস্থান জানেন, আমি যে অবস্থায় ছিল, আমি ডিপলিটিসাইজেশনের এগেনস্টে। এটা ক্ষতিকর, এটা যেই হোক, সেই ডিপলিটিসাইজেশনের জন্য আমি
ডক্টর ইউনূসকে যদি আমাকে আত্মীকরণ করতে হয় বা একটা রাখতে হয় ক্ষমতা, সেটা তো একটা ভালো প্রসেস আছে, সেটা ডেমোক্রেটিক, এটা নিয়মের মধ্যেই করা যায়। আপনি 1 নাম্বার কাজ করবেন, 1 নাম্বার পদ্ধতিতেই করা সম্ভব। উনার জন্য সেই গণতান্ত্রিক ধারা সেটাকে ব্যাহত করার প্রয়োজন নাই। আমি দেখছি, হয়তো আমি জানি না কনক ভাই আপনি আমার সাথে এগ্রি করেন কিনা, যে অনেকেই বলছে না ডক্টর ইউনূসকে 5 বছর রাখতে হবে, কারো 10 বছর রাখতে, মানে আবেগ এমন জায়গায় চলে গেছে, এটা অতি দরদি ডক্টর ইউনূসকে ক্ষতি করছে। উনি আমাদের অ্যাসেট। আমি একটা লেখা লিখেছি, আজকে হয়তো আমার দেশে আসতে পারে এই কারণে যে ডক্টর ইউনূস, তার ব্যবহার, তাকে ইউজ করা বনাম তাকে অপব্যবহার করা। এখন ডক্টর ইউনূস যে কথাটা বললেন, আপনারা যেটা বলছেন তার নিরাপত্তার জন্য হচ্ছে, এটা রিয়েলি অ্যালার্মিং। কেন ওনার প্রতি এটা দেওয়া হবে না? উনি আমাদের অ্যাসেট। মিনা ভাই, আমি একটু আপনার আগের প্রসঙ্গটা একটু বলি, যে ধরুন ডক্টর ইউনূস গত 8 মাসে তার যে ক্যারিশমা দেখিয়েছেন ইন্টারন্যাশনাল লেভেলে, মানে হাসিনার ইকোনমি যে লেভেলে রেখে গেছিল, আপনি কি মনে করেন যে আমরা যদি ইমিডিয়েট পাস, যদি বিএনপি ক্ষমতায় আসতো, 3 মাসের মধ্যে মুখ থুবড়ে পড়তো? ব্যক্তিগত ক্যারিশমায়, ব্যক্তিগত যোগাযোগে ইকোনমিটাকে মানে রানিং করে, ইন্টারন্যাশনাল যে চাপগুলো সেগুলো করে উনি একটা পর্যায়ে এসছেন। মানুষ কিন্তু ধরেন বিএনপি বা অন্য কোনো দলের এগেইনস্টে না। আমি তো বলবো যে আমাদের রাজনৈতিক দলগুলো অহেতুক জনগণের মুখোমুখি চলে যাচ্ছে। আপনি এখন ধরেন রাজনৈতিক দলগুলো ভাই ক্ষমতা আসলে কে সংস্কার করবে? আপনি বলেন না, কি সংস্কার করবে? সব তো ভাইরা ভাই। ভাই, বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার কেউ যদি বলে আমরা ক্ষমতা গেলে কোনো সংস্কারই রাখবো না, সব কারেকশন করবো আমরা, আপনি কিভাবে আস্থা রাখবেন এই দলকে? বলেন। কনক ভাই, আমি প্রথমে যে জিনিসটা বলবো, যে এটার জন্য মনে করেন আপনি আমরা কিন্তু ঘুমাই থাকবো না। আমি জানি যে আপনারা আরো সোচ্চার হবেন, সেটা বিএনপি আসুক বা অন্য। আওয়ামী লীগ যেখানে টিকতে পারে না সোশ্যাল মিডিয়ার সামনে, আমি যেটা বলবো যে এটা প্রভাবটা অন্তত যারা লিডার আছেন তাদেরকে আমি বলবো বিশেষভাবে আপনারা বিবেচনা করতে। আপনারা যে অবজ্ঞা দেখাচ্ছেন, যে ইগনোর করছেন, এটা কিন্তু অ্যালার্মিং। এদের সামনে কিন্তু শেখ হাসিনা টিকতে পারে নাই। কাজেই যে আপনারা তো কিছু ডেমোক্রেটিক, আপনারা পারবেন না, কাজেই এমন কিছু করবেন না যেটা আপনাদের জন্য ক্ষতির কারণ হবে। আরেকটা যে জিনিস হলো, কনক ভাই আপনাকে যেটা আমরা বলতে চাচ্ছি বা রিকোয়েস্ট করতে যাচ্ছি আপনাদের সবাইকে, যে আমরা যদি ডক্টর ইউনূস মনে করেন হি ইজ আমাদের জন্য অপরিহার্য। আমি কিছু উদাহরণ দিয়ে যেটা বলছি, যে এটা মনে করেন যে সিঙ্গাপুর, দেখেন এরা কিভাবে, দে আর ভেরি ওয়াইজ। এখানকার যে প্রাইম মিনিস্টার লি কুয়ান ইউ ছিলেন, উনি যখন প্রাইম মিনিস্টার, ওনার মেয়াদ মনে করেছেন 70 বছরের কাছাকাছি হয়েছে, উনি ছেড়ে দিচ্ছেন, তার পরবর্তী প্রাইম মিনিস্টার হয়েছে। ওই সময় কিন্তু উনি সিনিয়র মিনিস্টার বা মিনিস্টার মেন্টর হিসাবে ছিলেন। এখন যদি ডক্টর ইউনূস আমাদের জাতীয় অ্যাসেট, আমি জানি না এটা বিএনপি হয়তো অ্যাকসেপ্ট করবে কিনা বা যে কোনো দলই আসুক ক্ষমতায়, এখন যদি আসে, আমরা কেন ডক্টর ইউনূসকে ব্যবহার করতে পারবো না? উনি তো মনে করেন ওনার পদবীর দরকার নাই, উনি এমন একটা পজিশনে চলে যান, প্রাইম মিনিস্টার ওনার জন্য কিছু না, প্রেসিডেন্ট ওনার জন্য কিছু না, কিন্তু উনি দেশের জন্য থাকুক। এটা যদি থাকতে পারে, আমি এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে উনাকে অনুরোধ করব উনি থাকুক। আপনারা চান যে ডক্টর ইউনূসকে রাখতে, আমিও চাই, কিন্তু কিভাবে? একটা সিস্টেমের মধ্যে, সেটা নির্বাচন হোক। উনি কিন্তু ওয়াদা করেছেন ওনার মুখ থেকে যে হয়তো এই ডিসেম্বরে হবে, নয় জুন মাসে হবে, এইটুকু মনে হয় সবাই মেনে নিয়েছে। কাজেই যদি নির্বাচন হয়, নির্বাচনের পরে আমরা ডক্টর ইউনূসকে রাখতে চাই। আপনারা অগণতান্ত্রিক পদ্ধতিতে রাখার দরকার নাই। ইউ ফলো সিঙ্গাপুর ওনাদের যে আগের প্রাইম মিনিস্টার ছিল, পরে মিনিস্টার মেন্টর হিসাবে ছিলেন, তারপরে এখনকার যে প্রাইম মিনিস্টার ছিলেন কিছুদিন আগে, উনি লি কুয়ান ইউ এর ছেলে, উনিও কিন্তু এখন সিনিয়র মিনিস্টার হিসাবে আছেন, মিনিস্টার মেন্টর হিসাবে আছেন। আমি এখানে আরেকটা কথা বলি ইয়া ভাই, কনক ভাই, যে আমাদের এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা পোস্ট আছে, ন্যায়পাল। আমরা যদি ডক্টর ইউনূসের মতো একটা ব্যক্তিত্বকে ন্যায়পাল, তখন ন্যায়পালে একটা বিরাট বিষয় হয়ে যাবে, এবং উনি কি করবেন, সমস্ত রাজনীতিকে ক্লিনসিং করে ফেলতে পারবেন। প্রাইম মিনিস্টার হোক, প্রেসিডেন্ট হোক, আপনারা এই আবেদনটা জানান, আমি আপনাদের সঙ্গে থাকবো। ডক্টর ইউনূস থাকবে আমাদের ন্যায়পাল। পক্ষে বিপক্ষে সবসময় সবার লোক আছে, এটা আমরা জানি। ডক্টর ইউনূসের পক্ষের লোকও আছে, বিপক্ষের লোকও আছে। তো সেইখান থেকে বলা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষের লোক এখন বেশি দেখা যাচ্ছে, কারণ সাম্প্রতিক সময় যে কাজগুলো করছে ডক্টর ইউনূস, এইটা খুবই চোখে পড়ার মতো একটা কাজ করছে কিন্তু, এবং দিন যত ঘনিয়ে আসতেছে তার কাজের পরিমাণ তিনি আরও
বাড়িয়ে দিচ্ছেন। তো সেই সূত্রপাত ধরেই কিন্তু সকলে বলছে যে ডক্টর ইউনূস কি দেশ ছেড়ে আসলে চলে যাবেন, না তার কোনো দরকার নেই, তাকে আমরা দেশের রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিই, এতে করে আমাদের ভালো হবে এবং দেশের ক্ষমতাতে নতুন করে যারাই আসুক, যেহেতু ডক্টর ইউনূসকে যদি রাখা যায় তাহলে দেশের উন্নতি অবশ্যই হবে এবং যে ক্ষমতাতে থাকবে দল, সেই দল আর ভেগাচেকা করতে পারবে না, এমনটাই একটি অনেকে ধারণা করতেছেন। তো যাই হোক, আপনাদের কাছে যেটা বলছিলাম সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। ধন্যবাদ সকলকে।